প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, সম্প্রতি তোমরা অনলাইন বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করেছো। সেখানে তোমাদের একটা আহ, প্রস্তুতি এবং মূল্যায়নের সুযোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আহ, নোয়াখালী সরকারি কলেজ থেকে দ্বাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে, তোমরা ইতিমধ্যে জেনেছো। সেই সেই ক্লাস কার্যক্রমে আজ আমি তোমাদের সাথে আছি। তোমাদেরকে স্বাগতম উচ্চ মাধ্যমিক ক্লাস পর্যায়ে। আজকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এবং আমি যেই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নৌবিমা। ব্যাংকিং ও ইন্স্যুরেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে নৌবিমা বা মেরিন ইন্স্যুরেন্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা নৌবিমা সম্পর্কিত বিভিন্ন আলোচনা শুরু করি। তাহলে প্রথমে আসো আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নৌবিমা কি? নৌবিমা চুক্তির অপরিহার্য উপাদান। তাহলে আমরা প্রথমে শিখব হোয়াট ইজ মেরিন ইন্স্যুরেন্স, অ্যান্ড দেন essential elements of a মেরিন ইন্স্যুরেন্স। এখানে আমাদের কি কি এসেনশিয়াল এলিমেন্টস থাকে মেরিন ইন্স্যুরেন্সে, কন্ট্রাক্ট অফ মেরিন ইন্স্যুরেন্সে, আমরা সেগুলো দেখব। তারপরে হচ্ছে আমরা প্রথমেই নৌবিমাতে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দুইটা বিষয় একটু ধারণা নেব। এই দুইটা বিষয় সম্পর্কে অনেকেই আসলে মানে ধারণা আছে, তবে স্পেসিফিক না। মনে করো বীমা গ্রহীতা এবং বীমাকারী দুটি পক্ষকে সবাই সঠিকভাবে চিহ্নিত করতে পারে না। সেই জন্য আমি আজকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য আমি আগে প্রথমেই বীমা গ্রহীতা সম্পর্কে আলাপ করব। বীমা গ্রহীতা, তাহলে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা সুবিধা গ্রহণ করে থাকে তাকে বীমা গ্রহীতা বলে। এই দেখো আমি রেড কালার ইউজ করেছি, প্রিমিয়াম প্রদান। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা সুবিধা গ্রহণ করে থাকে তাকে বীমা গ্রহীতা বলে। বীমা সুবিধা কি? বীমা সুবিধা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। এই ক্ষতিপূরণের চুক্তির জন্য এই যে সুবিধাটা গ্রহণ করে থাকে, এই সুবিধা গ্রহণ করার জন্যই এটাকে বলা হয় বীমা গ্রহীতা। তার মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা সুবিধা গ্রহণ করে থাকে তাকে বীমা গ্রহীতা বলে। এরপরে আমাদের আছে বীমাকারী। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রহণের বিনিময়ে বীমা সুবিধা প্রদান করে থাকে তাকে বীমাকারী বলে। এখানে প্রতিষ্ঠানই হয়, বীমাকারী ব্যক্তি হয় না। যে প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রহণের বিনিময়ে বীমা সুবিধা প্রদান করে থাকে তাকে বীমাকারী বলে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে প্রিমিয়াম গ্রহণ করবে এবং বিপরীতে গ্রাহকদেরকে বীমা সুবিধা প্রদান করবে, অর্থাৎ ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদানের অঙ্গীকারাবদ্ধ হবে তারা। এটা হচ্ছে বীমাকারী। তাহলে বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠান, এখানে এই শব্দটা ভুলে ইনক্লুড হয়েছে ব্যক্তি। বীমাকারী হচ্ছে প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা ব্যক্তিও হইতে পারে, প্রতিষ্ঠানও হতে পারে। জীবন বীমার ক্ষেত্রে ব্যক্তি হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অন্যান্য বীমার ক্ষেত্রে যেমন নৌ বীমা, অগ্নি বীমার ক্ষেত্রে প্রতিষ্ঠান হতে পারে। তাহলে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে স্পেসিফিক ধারণা তোমাদের আশা করি বুঝতে পেরেছো। একটা হচ্ছে এক পক্ষ প্রিমিয়াম প্রদান করবে, বীমা সুবিধা গ্রহণ করবে, এই পক্ষকে আমরা বলি গ্রহীতা, এবং আরেক পক্ষ প্রিমিয়াম গ্রহণ করবে, বীমা সুবিধা প্রদান করবে, এই পক্ষকে আমরা বলি বীমাকারী। তাহলে বীমা গ্রহীতা এবং বীমাকারী সম্পর্কে তোমাদের ধারণাটা স্পেসিফিক থাকাই ভালো, কারণ পরীক্ষা লিখতে গিয়ে তোমরা অনেক সময় বীমাকারীকে বীমা গ্রহীতাকে বীমাকারী অ্যাড্রেস করো। তো আশা করি আজকেই পর থেকে তোমাদের এই ভুল আর হবে না। দেন আমাদের হচ্ছে নৌবিমা কি? নৌবিমা চুক্তির অপরিহার্য উপাদান। তোমরা জানো নৌ শব্দটা হচ্ছে নদী পথের সাথে সম্পর্কিত বা জলপথের সাথে সম্পর্কিত। তাহলে আর ব্যবসা বাণিজ্যে বা অর্থনৈতিক কর্মকাণ্ডে এই যে জলপথ বা নৌপথের গুরুত্ব অপরিসীম।
তাহলে সেই নৌপথ এবং বা জলপথে আহ, বিভিন্ন বিভিন্ন ক্ষতি বা বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই নৌপথে চলাচলকারী জাহাজ বা জাহাজের পণ্য সামগ্রী যেই ঝুঁকি বা যে ক্ষতির সম্মুখীন হতে হয়, সেই ঝুঁকি বা ক্ষতিকে আর্থিকভাবে মোকাবেলা করার জন্যই আমাদের যে বিমার উদ্ভব হয়েছে, সেই বিমাকে বলা হয় নৌ বিমা। তাহলে আমি কি বললাম? ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নৌ বিমার গুরুত্ব অপরিসীম, কারণ সারা পৃথিবীতে নৌপথে অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হওয়ার প্রবণতা বেশি। তাহলে নৌপথে চলতে গিয়ে যে সমস্ত ক্ষতি রয়েছে, এই ক্ষতিগুলোকে আর্থিকভাবে মোকাবেলা করা হয় নৌ বিমার মাধ্যমে। তাহলে আমরা যদি এটাকে আহ, গুছিয়ে বলি, তাহলে আমরা এভাবে বলবো: নৌপথে চলাচলকারী জাহাজ ও জাহাজস্থ পণ্য সামগ্রী বিমাকৃত ঝুঁকি দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ও বিমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে নৌ বিমা বলে। তাহলে অথবা তোমরা এক কথায় বলতে পারবা, নৌপথে চলাচল করতে গিয়ে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয়, সেই ক্ষতিকে আর্থিকভাবে মোকাবেলা করার জন্য প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী এবং বিমা গ্রহীতার মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয় তাকে বলা হয় নৌ বিমা। এই হচ্ছে আমাদের নৌ বিমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি ইজি। নৌপথে চলতে গিয়ে যে ক্ষতি হয়, সেই ক্ষতিকে মোকাবেলা করার জন্য দুটি পক্ষ, বিমাকারী বিমা গ্রহীতা, প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি করে থাকে তাকে আমরা নৌ বিমা বলবো। এটা হচ্ছে আমাদের নৌ বিমা। তারপরে আমাদের নৌ বিমা সম্পর্কিত কিছু তথ্য আমি দিলাম তোমাদেরকে। ব্যবসা বাণিজ্যের অগ্রযাত্রায় নৌ বিমার ভূমিকা অপরিসীম। তাহলে ব্যবসা বাণিজ্যে আমরা যে নৌ বিমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে নৌ বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। নৌ বিমাকে আমরা বলি ক্ষতিপূরণের চুক্তি বলি। তারপরে জেটিসন শব্দটি জড়িত নৌ বিমার সাথে। জেটিসন একটা শব্দ, এটা নৌ বিমার সাথে জড়িত। আর নৌ বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। তারপরে হচ্ছে আমাদের নৌ বিমার চুক্তির অপরিহার্য উপাদান। কি কি উপাদান অবশ্যই একটা নৌ বিমা চুক্তিতে থাকবে? প্রথমত দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে আইনগত উপাদান আর একটা হচ্ছে সাধারণ উপাদান। তাহলে একটা নৌ বিমা চুক্তির অপরিহার্য উপাদান প্রথমত দুটি, একটা হচ্ছে আইনগত উপাদান, একটা হচ্ছে লিগ্যাল এলিমেন্টস আর একটা হচ্ছে জেনারেল এলিমেন্টস। আইনগত উপাদান আর একটা হচ্ছে সাধারণ উপাদান। তাহলে লিগ্যাল এলিমেন্টসগুলো একটু দেখো, যেগুলো অবশ্যই চুক্তি, যেহেতু নৌ বিমা চুক্তি যেহেতু একটা আইনের মাধ্যমে সংগঠিত হয়, তাহলে এখানে কিছু আইনগত উপাদান থাকতে হবে। কারণ যেহেতু চুক্তি আইন আছে, আলাদা চুক্তি আইন আছে, সেই জন্য নৌ বিমার যেই আইনগত উপাদানগুলো, এগুলো হচ্ছে আইনের আইনগত উপাদান। তাহলে এগুলোর মধ্যে আমাদের আছে দুটি পক্ষ। চুক্তি সম্পাদিত হইতে হলে অবশ্যই দুটি পক্ষ লাগে, তোমরা জানো। দুটি পক্ষ ছাড়া চুক্তি সম্পাদিত হয় না। তারপরে বৈধ উদ্দেশ্য থাকতে হবে, কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে চুক্তি হবে না। যেমন নৌ বিমার ক্ষেত্রে বৈধ উদ্দেশ্য হচ্ছে নৌপথে চলতে গিয়ে যে সমস্ত ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলোকে মোকাবেলা করা, আর্থিকভাবে মোকাবেলা করা বা ক্ষতিপূরণ প্রদান করা। এটা হচ্ছে বৈধ উদ্দেশ্য, যেন জাহাজ বা জাহাজস্থ পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আর্থিকভাবে ঝুঁকি মোকাবেলা করা যায়। তারপর হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। যে দুটি পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে তাদের মধ্যে যোগ্যতা থাকতে হবে, কারণ তোমরা জানো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যোগ্যতা না থাকলে সেই চুক্তি ভ্যালিড হবে না। যেমন কোনো নাবালকের সাথে চুক্তি করা যায় না। তারপরে হচ্ছে ওই যে মস্তিষ্ক বিকৃতি হয় এমন লোকের সাথে চুক্তি করা যায় না, বা অথবা আদালত পূর্বে দেউলিয়া ঘোষণা করেছে এমন কোনো পক্ষ চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। এগুলো হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। তারপর হচ্ছে নির্দিষ্টতা, সার্টেনিটি, অর্থাৎ একটা যেই বিষয়ে চুক্তি করা হবে সেই বিষয়ে একটা নির্দিষ্টতা থাকতে হবে, একটা স্পেসিফিক বা একটা সার্টেনিটি থাকতে হবে। নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট মালামালের উপরে এখানে বিমাটা করা হয়, সেই জন্য একটা নির্দিষ্টতা থাকতে হবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য, একটা নির্দিষ্ট কারণ, একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুর উপরে এই চুক্তিটা সম্পাদন করা হয়। সেই জন্য আইন অনুসারে এখানে একটা নির্দিষ্টতা থাকতে হবে। তারপরে লিখিত হতে হবে। চুক্তির অন্যতম শর্ত হচ্ছে চুক্তি লিখিত হতে হয়।
লিখিত চুক্তির আইনগত ভিত্তি বেশি, সেই জন্য আইনগত উপাদানের ক্ষেত্রে চুক্তি অবশ্যই লিখিত হওয়া আবশ্যক। তারপরে হচ্ছে আমাদের সাধারণ উপাদান। সাধারণ উপাদানের মধ্যে আছে বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিশ্বাস, ক্ষতির প্রত্যক্ষ কারণ, আনুপাতিক অংশগ্রহণ, তারপরে আছে স্থলাভিষিক্তকরণ, এটাকে বলা হয় সাব্রোগেশন, তারপরে অন্যান্য শর্তাবলী। বীমাযোগ্য স্বার্থ, এটা হচ্ছে সাধারণ উপাদানের মধ্যে অন্যতম একটা উপাদান। অর্থাৎ যখন বীমা চুক্তি সম্পাদিত হয় তাহলে বীমা গ্রহীতা এমন বিষয়ের উপর বীমা করবে যে বিষয়ের প্রতি বীমা গ্রহীতার স্বার্থ জড়িত থাকে। স্বার্থ না থাকলে বীমা চুক্তি সম্পাদন করা হয় না, বা বীমা চুক্তি সম্পাদন করা হলেও সেটা বৈধ চুক্তি হবে না। তাহলে বীমাযোগ্য স্বার্থ অর্থাৎ যেই বিষয়ের উপর বীমা করা হবে বা যে সম্পত্তির উপর বীমা করা হবে সেই সম্পত্তিতে বীমা গ্রহীতার সরাসরি স্বার্থ জড়িত থাকতে হবে। যেই স্বার্থ বিনষ্ট হলে বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয় বলে এই মর্মে যদি প্রতীয়মান হয় তাহলে সেখানে বলা হবে যে বীমাযোগ্য স্বার্থ রয়েছে বা বিদ্যমান। তাহলে এটা হচ্ছে একটা অন্যতম উপাদান, বীমাযোগ্য স্বার্থ। আর এছাড়াও যদি আমাদের বীমাযোগ্য স্বার্থ বলতে কী বুঝি যদি পরীক্ষা আসে, তাহলে আমরা বলবো যেই সম্পত্তির উপরে বীমা করা হয় বা যে বিষয়ের উপর বীমা করা হয় সেই বিষয় বা সেই সম্পত্তির উপরে বীমা গ্রহীতার সরাসরি স্বার্থ জড়িত থাকতে হবে। অর্থাৎ ওই সম্পত্তি বা বিষয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে বলে ধরে নেওয়া হলে সেখানে বোঝা যাবে যে স্বার্থ জড়িত আছে। এছাড়াও কিছু কমন স্বার্থ থাকে, সাধারণ স্বার্থ থাকে, যেমন স্বামী স্ত্রীর স্বার্থ, স্বামীর উপরে স্ত্রীর জীবনের স্বার্থ, স্ত্রীর উপরে স্বামীর জীবনের স্বার্থ, এটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের আওতায় থাকে। তারপর হচ্ছে চূড়ান্ত সদিশ্বাস, অর্থাৎ সদিশ্বাস মানে হচ্ছে পরস্পর আস্থা এবং বিশ্বাস। চূড়ান্ত মানে হচ্ছে একবারে সর্বশেষ পর্যায়ের, অর্থাৎ এখানে দুটি পক্ষের মধ্যেই অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতার দুটি পক্ষের মধ্যেই থাকতে হবে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক। কারণ কোনো পক্ষেই কোনো তথ্য গোপন করবে না, কোনো পক্ষেই কোনো ভুল তথ্য দিবে না। তাহলে যদি প্রতীয়মান হয় যে কোনো তথ্য ভুল দিয়েছে তাহলে সেই ভুল তথ্যের জন্য বীমাকারী অস্বীকার করতে পারে বীমা দাবি পরিশোধে, অথবা বীমা গ্রহীতা যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে সেই জন্য বীমাকারী বীমা দাবি পরিশোধে অস্বীকার করতে পারে, অথবা বীমাকারী যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে তাহলে বীমা গ্রহীতা তার বিরুদ্ধে মামলা করতে পারবে বা তার অধিকার আদায় করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে। এই জন্য দুটি পক্ষ কখনোই ভুল তথ্য বা কোনো মিথ্যা তথ্য দিতে পারবে না। তারপর হচ্ছে ক্ষতির প্রত্যক্ষ কারণ, অর্থাৎ এটাকে বলা হয় কি কারণে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, অথবা আমি যে বীমা করলাম কি কি ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো আগেই বীমা চুক্তিতে সুস্পষ্টভাবে বর্ণনা দিতে হবে। তাহলে এই শুধুমাত্র বীমা চুক্তিতে উল্লেখিত কারণগুলোর জন্যই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আর এইটাকে বলা হয় প্রত্যক্ষ কারণ, ক্ষতির প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কোনো কারণ হলে হবে না। তাহলে ক্ষতির প্রত্যক্ষ কারণের জন্য বীমাকারী বীমা দাবি পরিশোধ করতে বাধ্য থাকে, এবং এই প্রত্যক্ষ কারণটার বিবরণ বীমা চুক্তিতে অবশ্যই বর্ণনা করা হয়। তারপর হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ। আনুপাতিক অংশগ্রহণ বলা হয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যখন একই সম্পত্তি দুই বা ততোধিক বীমাকারী প্রতিষ্ঠানের কাছে বীমা করা হয় তখন ক্ষয়ক্ষতিগুলো আনুপাতিকভাবে বীমা কোম্পানিগুলো আনুপাতিকভাবে এই বীমা দাবি পরিশোধ করবে। অর্থাৎ যতগুলো কোম্পানির কাছে বীমা করা হয়েছে বীমাকারী প্রতিষ্ঠানের কাছে, সবগুলো প্রতিষ্ঠানই তারা তাদের প্রিমিয়ামের যেই আনুপাতিক অংশগ্রহণ বা প্রিমিয়ামের প্রাপ্যতার ভিত্তিতে সবাইকে এই অংশগ্রহণ করবে। সেখানে পরবর্তীতে অনুপাতটা নির্ধারণ করা হয় ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে। তাহলে আনুপাতিক অংশগ্রহণ বলতে বোঝায় একই সম্পত্তি যদি একাধিক বীমাকারীর নিকট বীমা করা হয় এবং যদি ক্ষতি সংগঠিত এবং ক্ষতিপূরণ প্রদান করবে সবাই আনুপাতিকভাবে। এটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি, এটা একটা সাধারণ উপাদান। এরপরে হচ্ছে স্থলাভিষিক্তকরণ, সাব্রোগেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাব্রোগেশন, স্থলাভিষিক্তকরণ। অর্থাৎ বীমা বীমা বীমাকৃত বিষয়বস্তু যখন ক্ষয়ক্ষতি হওয়ার পরবর্তীতে যখন বীমাকারী প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধ করে, পরবর্তীতে কিছু
সম্পত্তি যদি উদ্ধার করা যায় তাহলে সেই সম্পত্তির মালিকানা স্থানান্তর হবে। স্থানান্তর থেকে স্থলাভিষিক্তকরণ আসছে, অর্থাৎ সেই মালিকানা এখন আর বীমা গ্রহীতা হবে না, সেই মালিকানা চলে যাবে বীমাকারীর নিকট। অর্থাৎ বীমা দাবি পরিশোধের পরে উদ্ধারকৃত সকল সম্পত্তির মালিকানা বীমা গ্রহীতার পরিবর্তে বীমাকারী প্রতিষ্ঠান হয়ে যাবে। এটাকেই বলা হয় স্থলাভিষিক্ত, অর্থাৎ একজনের স্থলে আরেকজন এসে মালিকানা লাভ করবে। এটাকে ইংরেজিতে বলা হয় সাবরোগেশন। খুবই গুরুত্বপূর্ণ নবীমাতে সাবরোগেশন শব্দটা বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ মালিকানা স্থানান্তর। বীমা দাবি পরিশোধের পর বীমাকারী প্রতিষ্ঠান উদ্ধারকৃত সম্পত্তির মালিকানা লাভ করে থাকে। এটা হচ্ছে আমাদের সাবরোগেশন। এছাড়াও অন্যান্য শর্তাবলী আছে, ব্যক্ত শর্তাবলী, যেগুলোকে আমরা ব্যক্ত শর্তাবলী বলি, যে জাহাজ সমুদ্রে চলাচলের যোগ্যতা, নির্দিষ্ট সময়ে যাত্রা, এছাড়াও অন্যান্য অনেক রক্ষীবশ সাথে রাখা বা না রাখা, এই শর্তাবলীগুলা বীমা চুক্তিতে লিপিবদ্ধ থাকে। এই শর্তগুলোকে সাধারণ উপাদান হিসেবে আমরা বিবেচিত করি। তাহলে শর্তাবলী, অন্যান্য শর্তাবলীর মধ্যে আছে আরও অনেক বিষয় জড়িত থাকে। তাহলে আমাদের এখানে আমরা দেখেছি বীমাযোগ্য স্বার্থ কী, চূড়ান্ত সদিশ্বাস কী, ক্ষতির প্রত্যক্ষ কারণ কী, আনুপাতিক অংশগ্রহণ কী, স্থলাভিষিক্তকরণ কী। তাহলে আমরা একটু দেখে আসি আজকের কোর্স রিভিউ বা পার্ট রিভিউ। আজকে আমাদের কি কি ক্লাস রিভিউটা আজকে আমাদের কি কি ছিল। প্রথমে আমরা দেখেছি বীমা গ্রহীতা প্রিমিয়াম প্রদান করে, বীমা সুবিধা গ্রহণ করে। তারপরে দেখেছি বীমাকারী প্রিমিয়াম গ্রহণ করে, বীমা সুবিধা প্রদান করে থাকে। এরপরে দেখেছি নৌবীমা, সমুদ্রপথে চলতে গিয়ে বা নৌপথে চলতে গিয়ে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয় বা যে সমস্ত ঝুঁকির সম্মুখীন হতে হয়, সেই ঝুঁকিগুলোকে আর্থিকভাবে মোকাবেলা করার জন্য যেই বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি সম্পাদিত হয়, সেই চুক্তিকে আমরা বলি বীমা চুক্তি। দেন আমাদের হচ্ছে বীমা চুক্তির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা অগ্রযাত্রায় নৌবীমার ভূমিকা অপরিসীম। নৌবীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, এটাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। তারপরে জেটিসন শব্দটি জড়িত নৌবীমার সাথে। এরপরে চুক্তির অপরিহার্য উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আইনগত উপাদান, একটা হচ্ছে সাধারণ উপাদান। আইনগত উপাদানের মধ্যে আছে দুটি পক্ষ, বৈধ উদ্দেশ্য থাকতে হবে, চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, নির্দিষ্টতা থাকতে হবে, লিখিত হতে হবে। এটা হচ্ছে আইনগত উপাদান। এই উপাদানগুলো থাকে একটা চুক্তিতে। তারপরে আমাদের হচ্ছে সাধারণ কিছু উপাদান আছে, বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিশ্বাস, ক্ষতির প্রত্যক্ষ কারণ এবং আনুপাতিক অংশগ্রহণ, স্থলাভিষিক্তকরণ এবং অন্যান্য শর্তাবলী। তাহলে আশা করি এখানে প্রত্যেকটা এই যে উপাদানগুলো আবার আলাদা করে পরীক্ষা আসে। যেমন ক্ষতির প্রত্যক্ষ কারণ বলতে কী বুঝি, অথবা আসতে পারে আনুপাতিক অংশগ্রহণ বলতে কী বুঝি, বা নৌবীমায় স্থলাভিষিক্তকরণ কী, অথবা চূড়ান্ত সদিশ্বাস বলতে কী বুঝি, বা বীমাযোগ্য স্বার্থ বলতে কী বুঝি, এগুলো পরীক্ষা আসে। তাহলে প্রত্যেকটা টপিকস আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। বীমাযোগ্য স্বার্থ অর্থাৎ বীমাকৃত বিষয়বস্তুর উপরে বীমা গ্রহীতার যে সরাসরি স্বার্থ সম্পর্ক থাকে, সেই স্বার্থকে আমরা বলি বীমাযোগ্য স্বার্থ। তারপরে আছে চূড়ান্ত সদিশ্বাস, অর্থাৎ দুটি পক্ষই পরস্পরের প্রতি আস্থাশীল থাকবে এবং কোনো ভুল তথ্য প্রদান করবে না। ভুল তথ্যের জন্য পরবর্তীতে যে পক্ষই ভুল তথ্য প্রদান করবে তার জন্য দায়ী হবে। তারপর হচ্ছে ক্ষতির প্রত্যক্ষ কারণ, অর্থাৎ বীমাকৃত সম্পত্তি যদি ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষতি কী কারণে সংঘটিত হবে সেটা পূর্ব থেকেই বীমার বিষয়বস্তুতে বিবরণ হিসেবে লিপিবদ্ধ থাকবে, বা সম্ভাব্য কী কারণে ক্ষতিপূরণ দিতে হবে সেটা আগে থেকে নির্ধারণ করা হচ্ছে ক্ষতির প্রত্যক্ষ কারণ। আনুপাতিক অংশগ্রহণ, যদি একই বীমাকৃত বিষয়বস্তু একাধিক বীমাকারী প্রতিষ্ঠানের নিকট বীমা করা হয়, তাহলে পরবর্তীতে ক্ষয়ক্ষতি হলে সেটা আনুপাতিকভাবে সবাই অংশগ্রহণ করে সেই বীমা দাবি পরিশোধ করবে। তারপর হচ্ছে স্থলাভিষিক্তকরণ, সাবরোগেশন, প্রিন্সিপালস অফ সাবরোগেশন, স্থলাভিষিক্তকরণের নীতি। এটা হচ্ছে মালিকানার পরিবর্তন, অর্থাৎ এক মালিকানা স্থানান্তরে অন্য মালিকদের পক্ষে চলে যাবে। এটা কখন হয়? যখন বীমাকৃত বিষয়বস্তু ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিকে সেক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান বীমা দাবি পরিশোধ করার পরবর্তীতে যদি উদ্ধারযোগ্য কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তির মালিকানা লাভ করে বীমাকারী প্রতিষ্ঠান। এছাড়াও আরও অন্যান্য শর্তাবলী আছে বীমা সাধারণ উপাদান হিসেবে। এই হচ্ছে আজকে আমাদের কোর্স রিভিউ। আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে নৌবীমা কি, নৌবীমার চুক্তির অপরিহার্য শর্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্নের ভিতরে যে সমস্ত পয়েন্টস থাকে, পয়েন্টসগুলো আরও অনেক গুরুত্বপূর্ণ।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি, এবং আমি আশা করি খুব দ্রুত ক্লাসরুমে তোমাদের সাথে একত্রিত হতে পারবো। তোমাদের দ্বাদশ শ্রেণীর যাত্রা শুরু হয়েছে। তোমাদের জন্য মঙ্গল কামনা করি। আর সবাই অনলাইন ক্লাসগুলো কেয়ারফুলি দেখবা, আশা করি তোমরা উপকৃত হবা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।